দেখেন সেখানে যে প্রস্তাবগুলো দিয়েছে, আমি আসছি সেখানে যে প্রস্তাব, আমি যে কথাটা বলেছি, আমার এনসিপির নারী কমিশনের বিষয়ে ঠিক সেই ধরনের অবস্থানটা ছিল, যে কি যে আমাদের যে প্রস্তাবনাগুলো দিয়েছিল সেই প্রস্তাবনার কিছু কিছু জায়গায় আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছিলাম, যে সংশোধনের মধ্য দিয়ে এই নারী কমিশনের এই বিষয়গুলো হচ্ছে ফরওয়ার্ড করা হোক। এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ওখানের উপস্থিতির যে বিষয়টি, সেটি হচ্ছে যে তখন সব রাজনৈতিক দলের, আমাদের হেফাজতের যিনি যারা আছেন সব রাজনৈতিক দলকেই তারা হচ্ছে দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াতের অংশ হিসেবে এনসিপির প্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়েছিলাম। আমি অবশ্য এনসিপির এই বিষয়ে দেওয়া পরের প্রেস রিলিজে, পরে তাদের বক্তব্যে, তাদের নেতাদের কথায় কখনো আমি এটা প্রমাণ পাই নাই যে আপনি এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন। আমি বরং উল্টোটা শুনেছি। ওখানে শুনেছি হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছেন নিজের ক্যাপাসিটিতে। না, নিজের ক্যাপাসিটি দেখেন, বিষয়টা হচ্ছে যে আমরা প্রথম দিন একটা প্রোগ্রাম ছিল, একদম ওই দিনের আগের দিন একটা প্রোগ্রাম ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারা 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 একমত ছিল সেই জায়গা থেকে আমাদেরকে মানে হেফাজতে ইসলাম পাঁচি, এটা খুব সম্ভবত প্রোগ্রামটা ছিল মার্চ মাসে, প্রোগ্রামটা হচ্ছে মার্চ মাসে ছিল না প্রোগ্রামটা? হ্যাঁ, মার্চে ছিল, মার্চে ছিল প্রোগ্রামটা। তো তখন হচ্ছে ওই যে শাপলা হত্যাকাণ্ড নিয়ে হচ্ছে সে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, এবং সেই জায়গায় হচ্ছে আমি গিয়েছিলাম, এবং এটা হচ্ছে আমার পার্টি থেকে আমি গিয়েছিলাম। যাই হোক, এইটা আপনি নিশ্চয়ই পরে আবার ভেবে দেখবেন যখন আপনার নিজের রাজনৈতিক ভেবে দেখবেন। খালিদ ভাই একটা বিষয়, আমরা কিন্তু একটা বিষয় যে সেখানে বলা হচ্ছে যে আমার উপস্থিতিতে সেখানে হচ্ছে নারীদেরকে নিয়ে নেতিবাচক কথা বলা হয়েছে, সেখানে হচ্ছে বাজে মন্তব্য করা হয়েছে, সেটা একদমই না। আমি যখন এখানে বক্তব্য দিয়ে আমি চলে আসি, আমি যাই সেখানে বক্তব্য দেই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নারী কমিশনের যেই প্রস্তাবগুলো রয়েছে, যে প্রস্তাবগুলো আমার এনসিপি সেখানে সংশোধনের প্রস্তাব দিয়েছে, সেটার যদি বিবেচনা করার সুযোগ থাকে আমি সেখানে এটা বলেছি, দেন চলে আসছি। এর পরবর্তীতে আমার অনুপস্থিতিতে সেখানে নেতিবাচক কথা বলা হয়েছে, যেটির আবার আমার পার্টি থেকে সেখানে হচ্ছে সেটি নিন্দা জানানো হয়েছে। ওকে, ফেয়ার এনাফ। আমি সেনাবাহিনী নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি সেনাপ্রধানকে নিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগ পুনর্বাসনে আপনাকে সেনাপ্রধানের প্রস্তাব দেওয়া হয়েছে। মার্চে আপনি এরকম একটা পোস্ট করেছিলেন, আওয়ামী লীগকে সেনাপ্রধান বা সেনাবাহিনী পুনর্বাসন করতে চায়, সেই রকম একটা বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যে, আপনার বক্তব্যের সাথে আপনাদের আরেক নেতা সার্জিস আলম একমত হন নাই, এবং নাসিরুদ্দিন পাটোয়ারী সাহেব সিলেটে এক অনুষ্ঠানে বক্তৃতা আপনার এই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলেছিলেন। আপনার একটু মন্তব্য। ওকে, এখানে হচ্ছে সার্জিসের স্ট্যাটাসটা যদি দেখেন, সে আমার বক্তব্যের সাথে একমত না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে সে বলেছে যে আপনি টোন, সেটিং, মুড, অ্যাটিটিউড, একটা বক্তব্যের মধ্যে এই জিনিসগুলো থাকে, টোন থাকে, ওই বক্তব্যের সেটিং, ওই বক্তব্যের মুড, ওই বক্তব্যের অ্যাটিটিউডটা কেমন হয়, ওইটা সার্জিস যেটা বলেছে সেটা হচ্ছে যে আমি যেটাকে বলেছি যে আমাদেরকে এক ধরনের রুড ভাবে বলা হয়েছে, সার্জিস সেটাকে টোন ডাউন করেছে। সার্জিস যেটা বলেছে যে আমার কাছে যেটা রুড মনে হয়েছে ওর কাছে সেটা হয়তো রুড মনে হয়নি। আর নাসির ভাই যেটা হচ্ছে সিলেটের বক্তব্য ইফতার পার্টিতে যেটা বলেছেন যে এই ধরনের বিষয় মানে আমাদের কখনোই দেখা যায়নি যে এই ধরনের বিষয় পাবলিক স্ফেয়ারে কখনো নিয়ে আসা হয়েছে, এই পাবলিক স্ফেয়ারে নিয়ে আসাটা উনি বলেছেন শিষ্টাচার বহির্ভূত। আপনার সাথে কি সে সময় উপদেষ্টা আসিফ যুক্তি করে ওই প্রায় একই সময় যে উনি এই কথাটা বলেছিলেন যে সেনাপ্রধান বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন, সেটা কি আপনার সাথে যুক্তি বুদ্ধি করে তারপরে মানে আপনারা দুজন একই জায়গায় ছিলেন আর কি? না, আমরা দুজন তো একই জায়গায় কেন থাকবো? একই জায়গায় মানে একই বক্তব্য, সেম পেজ, আই আন্ডারস্ট্যান্ড, সেম পেজ, ইয়েস, হ্যাঁ সেম পেজে আমরা যুক্তি করে সেখানে ছিলাম, বিষয়টা এমন না। আমি যখন প্রকাশ করি পরবর্তীতে আমি দেখেছি যে আসিফ সেখানে তার অভিজ্ঞতা, যেটা সরকার গঠনের সময় সেনাপ্রধানকে নিয়ে যে তার অভিজ্ঞতা সেটাকে প্রকাশ করেছে। জনাব নাহিদও কি একই রকম বক্তব্য পোষণ করেন? এনসিপি আসিফ সাহেবের বক্তব্য ওন করে কিনা? এনসিপি আসিফ সাহেব তো হচ্ছে সরকার গঠন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত, রাইট? সরকার গঠনের প্রক্রিয়ার সাথে জনাব নাহিদও সরাসরি যুক্ত ছিলেন। এই ক্ষেত্রে এনসিপির অবস্থান এবং সত্যি সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুকে পাথর বেঁধে আসতে বলছিলেন, এবং এসে আসিফ বলেছে, ওই জায়গাতে আসিফ বলেছে, এবং সেক্ষেত্রে আসিফ এই বিষয়টাকে আরো মানে আপনি আসিফ থেকে সেই বিষয় হচ্ছে ক্লিয়ার হতে পারেন। ওকে, আপনাদের আচ্ছা দেখেন খালিদ ভাই এই আরেকটা প্রশ্ন যাওয়ার আগে দেখেন, এই চেঞ্জটা যেটা হয়েছে, এই ট্রান্সফরমেশনটা যেটা হয়েছে সেটা কিন্তু একদম মানে
যে প্রত্যেকটা এখানে ইন্ডিভিজুয়ালের প্রত্যেক ডিফারেন্ট অভিজ্ঞতা রয়েছে। আমরা এখানে এনসিপি করার পূর্বে প্রত্যেকটা মানুষের এই অভ্যুত্থানে ডিফারেন্ট হচ্ছে অভিজ্ঞতাগুলো রয়েছে। সে অভিজ্ঞতার হচ্ছে ফিউশন হয়েছে এনসিপিতে। সবার একই ধরনের অভিজ্ঞতা থাকবে, সবাই একই লেন্সে হচ্ছে অভ্যুত্থানকে দেখেছে, বা অভ্যুত্থানে যে এলিমেন্টস গুলো ছিল এরকম একটা বিষয়, এরকম এমন না। আসিফের অভিজ্ঞতার সাথে ওই মিটিং এ আমি ছিলাম না। সরকার গঠনের 8ই অগস্টে মিটিংটা মনে 7ই অগস্ট হয়েছে, 7ই অগস্টের ওই মিটিং এ আবার আমি ছিলাম না। যে মিটিং আবার আমি ছিলাম সেই মিটিং এ আবার হয়তো নাই ছিল না। তো সেক্ষেত্রে পার্টি গঠনের সবাই তো সব জায়গায় সব মিটিং এ থাকবে না, কিন্তু এটা অনেক বড় ব্যাপার। আপনি কি এটা উপলব্ধি করতেছেন যে এটা অনেক বড় ব্যাপার? হ্যাঁ, অফকোর্স বড় ব্যাপার, অফকোর্স। এবং এটা কখনো শেয়ার করা হয় নাই, কখনো ক্রস চেক করা হয় না, ব্যাপারটা তো এরকম না। অভ্যুত্থানকালীন এক্সপেরিয়েন্স গুলো আমরা ইন্ডিভিজুয়াল অনুযায়ী অনেকের কিছু অন্তত মানে মেজর এক্সপিরিয়েন্স হচ্ছে সেম, কিন্তু প্রত্যেকের আবার কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেটা আবার অন্যজনের এক্সপিরিয়েন্সটা ওই অভ্যুত্থানে হয়নি। সেক্ষেত্রে শতভাগ আমার এক্সপিরিয়েন্সটাই যে নাহিদের হবে, নাহিদের এক্সপিরিয়েন্স আমার হবে, এই বিষয়টি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই বিষয়টি সব ক্ষেত্রে সঠিক নয়। আমি আসলে এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না, দর্শকরা শুনবে, বিচার করবে আপনাদের অবস্থান। দর্শকদের শুনবে। আমার আরো অনেকগুলি প্রসঙ্গ রয়েছে। তার আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দুদকের দুর্নীতি নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টকে মানহানিকর বলছে দুর্নীতি দমন কমিশন। এইটাকে মানহানিকর মনে করেন কিনা? শতকরা 19% দর্শক মনে করছেন এটা মানহানিকর, শতকরা 81% মনে করছেন যে এটা মানহানিকর নয়। 48,000 দর্শক ভোট দিয়েছেন। বোঝা যাচ্ছে যে আমাদের দর্শকদের মধ্যে জনাব হাসনাত আব্দুল্লাহর পক্ষে, যে হাসনাত আব্দুল্লাহর যে অবস্থান মানহানিকর নয় দুদকের এই কথা, সেটি মনে করছেন শতকরা 81% লোক, এবং 19% মনে করছেন যে এটি মানহানিকর। 48,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আচ্ছা, আমি অনেকগুলি প্রসঙ্গ রয়েছে, তো সেই জন্য আমি দর্শকরাও অনেকে যুক্ত আছেন, অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন। আমি একটা প্রশ্নকে একটু প্যারাফ্রেজ করি। আমরা দেখেছি যে সম্প্রতি দলের সদস্য সচিব জনাব আক্তারের উপর একটা ককটেল বিস্ফোরণের অভিযোগ আপনারা করেছেন, এবং ককটেল বিস্ফোরণ হয়েছে, এবং সেটার প্রতিবাদে জেলা উপজেলা পর্যায়ে সর্বত্র বিক্ষোভ হয়েছে। আমি কয়েকদিন ধরে এনসিপির যে ওয়েব পেজ আছে, যে ফেসবুক পেজ আছে, সেগুলিতে দেখতেছিলাম এগুলি খবরে এবং ছবিতে অনেক ভরা, কিন্তু আমরা নারী সহিংসতার বিরুদ্ধে সমাবেশও হয়েছে কিনা সেরকম আমরা দেখি নাই। জনাব হাসনাত অংশ নিয়েছেন কিনা সেটাও আমরা দেখি নাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নারী সহিংসতার ক্ষেত্রে কিন্তু আপনাদের নারীরাও অনেক ক্ষেত্রে অনেকভাবে আক্রান্ত হয়েছেন। এবং আমি একটা আপনাকে বলি, আমি একটা পরিসংখ্যানও দেখতেছিলাম যে এই খালিদ ভাই, এটা ভুল যে নারী সহিংসতার বিরুদ্ধে এনসিপি অবস্থান নেয়নি, প্রোগ্রাম করিনি। এই জায়গাটি ভুল। আর নারী সহিংসতার বিরুদ্ধে আমাদের এনসিপির প্রোগ্রাম ছিল, এবং আমি ডেটটি মনে করতে পারছি না। আমাদের যখন আমি অংশ নিয়েছি, সেখানে হচ্ছে ধর্ষণ বিরোধী যে প্রোগ্রাম হয়েছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে 2 মাস আগে খুব সম্ভবত এই প্রোগ্রামগুলো হয়েছে, এবং সেখানে অবশ্যই এনসিপি ছিল। এবং আপনি হয়তো আপনাদের দলের ভিতরে যে নারীদের প্রতি সহিংসতা হয়েছে তার প্রেক্ষিতে আপনারা কোনো প্রোগ্রাম নিয়েছেন? আপনি আমাদের দলের বিরুদ্ধে, মানে দলের ভিতরে নারীদের বিরুদ্ধে বিভিন্ন সহিংসতা হয়েছে, আমি কিন্তু একদম স্পেসিফিকলি বলতে পারি যে ধরেন স্পেসিফিক ঘটনাটা ধরেন নুসরাত তাবাসসুম, বা মানে রুমিন ফারানা, সৈয়দা রেজওয়ানা হাসান, তাসনিম জারা, উমানুমা ফাতেমা, তাজনুবা জাবিন, অর্পিতা শেমা দেব, তাদের সবার বিরুদ্ধেই কিন্তু নানা ধরনের সহিংসতা, বা আমরা যেটাকে বলি হচ্ছে যে বিঞ্জ ক্যাম্পেইন, মিডিয়া ট্রায়াল, বিঞ্জ ক্যাম্পেইন হয়েছে। তো সেই ক্ষেত্রে কি আপনার কোনো অবস্থান? অফকোর্স, কেন, আমরা অবশ্যই অবস্থান নিয়েছি সেক্ষেত্রে। আপনাকে যেহেতু মানে একটু তাড়াতাড়ি, সেজন্য আমাদের শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে বিএনপির সাথে জামায়াতে ইসলামের সম্পর্ক। আমরা দেখেছি যে আপনি এবং আপনাদের দলের নায়েবে আমির, তারা দুজনেই বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা লন্ডনে ছিলেন তাদের সাথে দেখা করেছেন। দেখা করার পরে আমরা রাজনীতিতে একটা ইতিবাচক সুবাতাস দেখেছিলাম। আপনি এসে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছিলেন। এখন আবার ব্যাপারটা আসলে কোন জায়গায়, মানে জামায়াতে ইসলামী বিএনপি কি পরস্পর মুখোমুখি অবস্থায় আছে? তাদের মধ্যে কি আবার একটা সদ্ভাব, মানে আসলে অবস্থাটা কি এখন? না, আসলে সমস্যাটা আমাদের না, সমস্যা আপনাদের। আচ্ছা, মিডিয়ায় যারা আছেন তাদের। আচ্ছা, আমরা তো মুখামুখি না, আমরা তো পাশাপাশি আছি। তো ওকে, আমরা এই যে ঐক্যমত্য কমিশন বলেন বা অন্যান্য মিটিং গুলা বলেন বা আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলেন, আমরা তো কোনটা বন্ধ রাখি নাই, আমরা সবটাই আছি। কিন্তু
কতিপয় মিডিয়া, সবাই না, এই কুচায় কুচাইয়া টেনে টেনে সুতা বাইর করে কোথায় একটু বিএনপির মুখামুখি জামাত হবে, জামাতের মুখামুখি বিএনপি হবে। এটার মধ্যে জাতির কি কল্যাণ আছে আমরা বুঝতে পারি না। আমাদের তো ওরকম কোনো রেশারেশি সম্পর্ক নাই। আমি হচ্ছে যে দুটা, খালি আপনি মিডিয়ার কথা বলছেন, ভালো করছেন। এখন আমরা তো আসলে মানে মিডিয়া থেকে অনেক সময় তথ্য নেই। বিএনপির নেতার প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম আমি পড়েছি, ভোট হলে তো তাদের গুরুত্ব থাকবে না, জামায়াতকে ফখরুলের খোঁচা, স্বাধীনতার অবিশ্বাসীদের সমর্থন করা যাবে না, মির্জা ফখরুল। আবার আরেকটা রিপোর্ট, আবার আরেকটা পত্রিকার রিপোর্ট, জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলা হলে অনেকের বাবাও রাজাকার ছিলেন, জামায়াতের সাধারণ সম্পাদক বলছেন। তো আপনি আসলে শুধু মিডিয়াকে না বলে, আমরা তো একটা নেতাদের মধ্যে আপনারে তত একটা দেখি না, মানে আপনারা আমি মনেই করতে পারতেছি না, আমি প্রাণপণে মনে করতে চেষ্টা করতেছিলাম, কিন্তু নেতা কর্মীদের মধ্যে তো ব্যাপারটা আসলে আমরা দেখি। না না, আছে, এটা আমি অস্বীকার করব না। জি, এটা যে কিছু নাই আমি সেটা বলছি না। তবে একটা কথা দেখেন যে আসলে গর্ব অহংকার বড় খারাপ জিনিস। অহংকার আল্লাহ তাআলার চাদর, এটা নিয়ে কেউ টানাটানি করুক, এটা মহান আল্লাহ পছন্দ করেন না। তো গর্ব অহংকার করতে করতেই একদল কোথায় গেছে চিন্তা করেন। তারা তো সব সময় মানুষকে কুচিয়ে কুচিয়ে কথা বলতেন, রাইট, কোথায় তোমাদের ঈদের পরের আন্দোলন, কোথায় গিয়ে আশ্রয় নিবা, এই ধরনের অনেক কথাবার্তা ছিল না? অবশ্যই অবশ্যই ছিল। তা এটা যদি আমিও বলি, এটা গ্রহণযোগ্য হওয়া উচিত নয়, এবং এটা অন্য কেউ যদি বলে সেটাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। কাউকে নিয়ে উপহাস করতে নাই। আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনি যাকে নিয়ে উপহাস করছেন, আল্লাহ একদিন তার কাছেই আপনাকে নিয়ে দাঁড় করাবেন, এবং তখন আপনি লজ্জিত হবেন। তা আমাদের কারোই এমন কথা বলা উচিত না যে এই কথাটা বলে এরপরে আপনার মুখের দিকে তাকাই আমি হাসতে পারবো না, এমন কোনো কথা বলা উচিত। 10টা 42 বাজে, আমি কি একটা ছোট্ট প্রশ্ন আর করবো 2-1 মিনিটের মধ্যে, এটা উত্তর দিতে পারবো? প্লিজ প্লিজ প্লিজ। সেটা হচ্ছে যে ইলেকশনের আগে তো অনেক ধরনের কথাই আসে, কেউ কেউ একটা জরিপ করে, কেউ কেউ নিজস্ব। আপনারা কি নিজস্ব কোনো জরিপ করেছেন আপনাদের আসন বা আপনাদের পপুলার ভোট বা পপুলারিটির ব্যাপারে? কেউ কেউ বলছেন এবার আপনারা 91-এর বিএনপি যেমন আওয়ামী লীগকে কাঁদিয়ে ক্ষমতা পেয়ে গেছিল, এইবারও আপনাদের এরকম একটা হইতে পারে, এটা কি আপনার মনে হয় যে মানে? মহান আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তবে আমরা জরিপ করেছি এবং আরো করব। আচ্ছা, আমরা যখন জরিপ করি তখন নির্বাচনী কোনো আবহ সৃষ্টি হয় নাই, সেটা ছিল নভেম্বর ডিসেম্বরে। আর আমরা এখন নির্বাচনী আবহ কিছুটা এসেছে, সকল অ্যাক্টর এখন ময়দানে কম বেশি ভিজিবল হবেন, তারপরে ইনশাল্লাহ আমরা জরিপ করব। তখন বোঝা যাবে যে আগের মূল্যায়ন আর পরের মূল্যায়নের মাঝে তফাৎটা কতটুকু। আর যেটা বললেন যে কাউকে কাঁদ দিয়ে খাওয়ার ক্ষমতায় যাওয়া, আমরা ভাই আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়টা দেখি না। আমরা দেখি যে এটা একটা বিশাল দায়িত্বের বোঝা। আল্লাহ যদি কখনো সে কাজের জন্য আমাদেরকে কবুল করেন, তাহলে আমরা শাসক নয় ভাই, দোয়া করেন আমরা যেন মানুষের সেবক হতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুধু শেষ কথা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি মনে করতেছেন এপ্রিলের পরে হয়তো নির্বাচন যাবেন না, ফেভার করতেছেন হচ্ছে ফেব্রুয়ারিতে হতে। আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, যাতে একটা নির্বাচনী বা গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে যে যার মতো করে আসলে সৎভাবে তার নির্বাচনী ক্যান্ডিডেট বা তার পছন্দের মানুষ বাছাই করতে পারে? এই প্রসঙ্গে থ্যাংক ইউ আমাকে শেষ সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই প্রথমে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অনেক ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমাদের স্বাধীনতা পাওয়া, আমাদের 24-এর এই পরিবর্তন পাওয়া, এটাকে আমরা যেন সঠিকভাবে সম্মান করি, মূল্যায়ন করি, এবং দেশে একটা সুশাসন কায়েমের জন্য অবশ্যই পূর্ব শর্ত হচ্ছে একটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের জন্য যে যেখানে আছে সেখান থেকে কোনো অন্যায়কে সমর্থন নয়, বরঞ্চ ন্যায়ের পক্ষ নিয়ে আমরা যেন দাঁড়ায় যেতে পারি। ন্যায়ের পাল্লা যেদিকেই থাকবে আমারও সমর্থনটা সেদিকেই থাকবে। কোনো অন্যায়, সেটা আমার দীর্ঘদিনের সম্পর্ক যদি কারোর সাথে থেকে থাকে, আমি যেন অন্যায়ের সঙ্গী না হই, কেউ যেন অন্যায়ের সঙ্গী না হয়। 2 নম্বর, যেহেতু প্রবাস থেকে আপনার সাথে আমার এই কথা, সেই কারণে আমি অনুরোধ করব যে প্রবাসীদেরকে শুধুমাত্র রিমিটেন্স যোদ্ধা বলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরঞ্চ প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার তাদের ভোটের অধিকার। এটা নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাবো প্রবাসের যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের সর্বাত্মক, যেখানে আন্দোলন সম্ভব আন্দোলন, যেখানে চেষ্টা সম্ভব চেষ্টা, আপনারা এটা করতে থাকুন। আমরা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ যে এটা হওয়া উচিত,
নির্বাচন কমিশন স্বীকার করেছে, সরকার স্বীকার করেছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা উদ্বিগ্ন। আপনাদেরকেও এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো, যারা বিশেষ করে প্রবাসে আছেন। ভোটের অধিকার ছাড়া অনেকগুলো বেসিক জিনিস আছে, আমি বারবার এগুলা বলেছি, সেগুলো আমাদের কনসার্ন এবং আমরা কমিটেড। দেশ এবং বিদেশে যারাই আমাদের আছেন তাদের অধিকারের ব্যাপারে আমরা কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবো না ইনশাআল্লাহ। ডক্টর শফিকুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার সময় দিয়েছেন, আপনার জরুরি কাজ আছে, নাহলে আমরা আরো কিছুক্ষণ আপনার সাথে কথা বলার এটা সুযোগ নিতাম। ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের সেই সুযোগ আরো হবে।